সাময়িক সাময়িক ইন্ট্রোডাকশনের জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে আমার যেখানে আমি থাকি ওখানে কারেন্ট চলে গেছিল, এই কারণে এই সমস্যাটা। যাক, ভালো হলো, আপনাদের জন্য একটা ব্রেক হয়ে গেল, কারণ আপনারা ব্রেক চান অনেকে, কমেন্টে ব্রেক দিচ্ছিলাম না। তো কারেন্ট মনে হয় সেটা বুঝতে পারছে, এই কারণে চলে গিয়ে আপনাদের একটা ব্রেক দিয়ে দিল। যাই হোক, এটা যান্ত্রিক ত্রুটি, এটা আমাদের মেনে নিতে হবে, মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আমরা আবার পুনরায় ওই জায়গাটায় চলে যাই, যে আমরা যে জায়গাটায় ছিলাম, যে এই সার্কিটের আমরা নোডাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করলাম, প্রথমে নোডগুলো ফাইন্ড আউট করলাম, তারপর রেফারেন্স নোড নিলাম, আর নোড, সেই নোডগুলো আমি একটা ভোল্টেজ ধরলাম, V1 V2 আমি ধরছি। আপনি এখানে VA VB আপনার যা মন চায় আপনি তাই ধরতে পারেন, ঠিক আছে? যদি অঙ্কে নোড ভোল্টেজ না দিয়ে দেয়, আপনার যা মন চায় তাই ধরতে পারবেন। আপনাকে এই অধিকারটা দেওয়া হয়েছে যে ইচ্ছা মতো আপনি ভোল্টেজ ধরতে পারবেন। এরপরে কাজ আপনি এই যে নোড গুলো আছে সেই নোডে আপনি KCL অ্যাপ্লাই করবেন, কারশফ কারেন্ট ল অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই যে তাহলে নোড 1, ফ্রম নোড 1, 1 নাম্বার নোড, এই নোড, এই তো এইটাই তো 1 নাম্বার নোড ছিল। তো এই নোড আমি KCL যদি অ্যাপ্লাই করি তাহলে একটা কারেন্ট হচ্ছে এদিকে। এখন আপনাকে যে বিষয়টা আরেকটু মনে রাখতে হবে সেটা যখন আপনি যে নোড নিয়ে কাজ করবেন, ওই নোডের ভোল্টেজটা আপনি সর্বোচ্চ ধরবেন। যেমন এই যে আপনার এই নোড নিয়ে কাজ করছেন, এই নোডের ভোল্টেজ V1, এই V1 সর্বোচ্চ। তা আমরা কি জানি যে সর্বোচ্চ ভোল্টেজ যেদিকে সেখান থেকেই তো কারেন্ট ফ্লো হয়, তাই না? কারেন্ট, তাহলে আপনি এখান থেকে কারেন্ট সবসময় বের হবে। তা আপনি চিন্তা করবেন আপনি সবচেয়ে বড়, এই ভোল্টেজ বড়, এখান থেকে কারেন্ট সবসময় আউটগোয়িং থাকবে। এটা আপনার চিন্তা করতে হবে যে কারেন্ট সবসময় কি আউটগোয়িং থাকবে। তাহলে এদিকে একটা যাচ্ছে এদিকে, তাহলে মনে করি এটা I1, এটা I2, এটা I3 মনে করলাম। তাহলে কারশফ কারেন্ট ল যদি অ্যাপ্লাই করেন, I1 প্লাস I2 প্লাস I3, আপনি একটা বেসিক নোডাল অ্যানালাইসিস যদি বুঝেন আপনি সবগুলা করতে পারবেন। তাহলে আমি বেসিকটার ক্ষেত্রে আমি এগুলো লিখতেছি, কিন্তু আপনাদের এইগুলা লিখতে হবে না, কারশফ কারেন্ট ল, এই I1 I2 এগুলো লিখতে হবে না, আপনারা সরাসরি প্রয়োগ করবেন। তো I1 এদিকে যাচ্ছে, তাই না? তো I1 কত, I1 সমান আমি কি লিখতে পারি দেখেন তো। এখানে ভোল্টেজ, এখানে এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুই প্রান্তর যদি আমি ভোল্টেজ পার্থক্য যেটা পাই, অথবা আমি এখানে একটা KVL অ্যাপ্লাই করলে তো এর ভোল্টেজ পার্থক্যটা বের করতে পারবো। সেখান থেকে যদি আমি রেজিস্ট্যান্স ভাগ দিই, তাহলেই আমি এই I1 কারেন্ট পাবো। তো I1 আমি লিখতে পারি V1 মাইনাস 20, এই যে এইখানে যে 20 ভোল্ট আছে, ভাগ 5, এই I1 লিখলাম। I2 কি এদিকে যাচ্ছে, প্লাস এদিকে কত যাচ্ছে, এই V1 সর্বোচ্চ। আমি যে নোড নিয়ে কাজ করব সেটা সবসময় সর্বোচ্চ চিন্তা করব। তাহলে V1 মাইনাস কত, এই পাশে আছে 0, ভাগ 10। তাহলে আমরা কিন্তু কারশফ কারেন্ট, আমরা সবসময় কারেন্ট চিন্তা করব, এর ভোল্টেজ কোনো ফ্যাক্ট না। আমি কারেন্ট চিন্তা করব, আমি কিন্তু কারেন্টই বের করলাম, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, আমি কারেন্ট বের করছি। আমি যেহেতু KCL অ্যাপ্লাই করব, আমি কারেন্ট নিয়ে চিন্তা করব, আমি অন্য কিছু চিন্তা করার আমার দরকার নাই। গেল প্লাস I3 ওদিকে যাচ্ছে। আচ্ছা তাহলে এখানের ভোল্টেজ ডিফারেন্স, এখানে এই যদি ভোল্টেজ ডিফারেন্স কে আমি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিব, তাহলে এখানে ভোল্টেজ ডিফারেন্স কে, এই জায়গার ভোল্টেজ ডিফারেন্স কে, তাহলে V1 মাইনাস V2 বাই 10। এটা 1 নাম্বার সমীকরণ। 1 নাম্বার দিব না, আমি একটু সিম্পলিফাই আমাকে করতে হবে, সমান সমান 0। নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তাহলে আমি বলছিলাম যে আমি যে নোড নিয়ে কাজ করব ওইটার ভোল্টেজ সর্বোচ্চ, তাহলে V1 মাইনাস V2, তাহলে মাইনাস 10 গেল। এরপরে এই সার্কিটটাকে আপনি সিম্পলিফাই করবেন, V1 মাইনাস 20/5 প্লাস V1 বাই 10, V2 মাইনাস V1 মাইনাস V2, V1 মাইনাস V2 বাই 10 ইজ ইকুয়াল টু 0। এখন আপনি কি করতে পারেন, সরাসরি ক্যালকুলেটর দিয়ে ভাগ দিয়ে দিতে পারেন, অথবা লসাগু করে ওই পাশে পাঠিয়ে দিতে পারেন। আপনার জন্য যেটা সুবিধা হয় আপনি সেটা করবেন, ঠিক আছে? আপনার জন্য যেটা সুবিধা হয় আপনি সেটা করবেন। তা আমি যদি সরাসরি মনে করলাম লসাগু, মাথায় লসাগু করলাম, করে যদি আমি করতে চাই তাহলে কি 2V1 মাইনাস 40 প্লাস V1 প্লাস V2 মাইনাস সমান সমান 0। আমি লসাগু করলাম, ওই পাশে পাঠিয়ে দিলাম। এরপরে আমি একটু এটাকে আর একটু সিম্পলিফাই করব। তাহলে V1 আছে কটা, একটা 4টা,
4v1 মাইনাস v2 ইজ ইকুয়াল টু 40। এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এগুলো একটা 1 নম্বর সমীকরণ। 2 4 ঠিক আছে। এরপর দেখেন এটা আমি কি নোড 1 থেকে পাইলাম, এটা কি পাইলাম নোড 1 থেকে। এবং যদি আমি নোড 2 তে যাই, নোড 2 তে গেলে আমি কি লিখতে পারি? আচ্ছা দেখেন তো, নোড 2 এখানে, তাহলে এখান থেকে যে কোনো একদিক আগে পরে শুরু করলে এখানে আমি আর এই i1 i2 i3 এগুলো আর লিখবো না, এখন আমি সরাসরি অঙ্কে চলে যাব। তাহলে আমি কি লিখতে পারি? এদিকে তাকাই, তাহলে কি v2 মাইনাস v1 ডিভাইডেড বাই 10 প্লাস, এখন দেখেন এখানে কি লিখছিলাম, এদিকে এই এর কারেন্ট বের করার জন্য এখানে কি লিখছিলাম, v1 মাইনাস v2 দিছিলাম, কারণ আমি এই নোড নিয়ে কাজ করতেছিলাম, v1 তখন সর্বোচ্চ ধরছিলাম, কিন্তু যখন আমি এই নোড নিয়ে কাজ করতেছি v2 তখন সর্বোচ্চ। তাহলে v2 মাইনাস v1 হচ্ছে এর ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই 10 হচ্ছে কারেন্ট। ওকে, তারপর চলে যাই আমি নিচে কত, v2 বাই 10, কারণ 0 আর দিলাম না, এখন আমি একটু শর্ট করব। তারপর দেখেন এখানে কারেন্ট আসতেছে, এটা তো সরাসরি কারেন্ট, এখানে তো আর কিছু করার মানে আর কিছু চিন্তা করার দরকার নাই। তো এখানে হচ্ছে কারেন্ট আসতেছে, তো কারেন্ট যে আসছে সেখানে কারেন্ট, তা আমি 5 এম্পিয়ার কারেন্ট, এখন এটা প্লাস হবে না মাইনাস হবে? দেখেন আগেই বলছিলাম যে নোড থেকে সবসময় কারেন্ট হচ্ছে বের হবে, এটা আমার চিন্তা করতে হবে, এটাই কারণ এর ভোল্টেজ সর্বোচ্চ। তো যেহেতু কারেন্ট আসতেছে তো আমরা এটাকে মাইনাস ধরবো, তাহলে হচ্ছে -5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, -5 ইজ ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে এটাকে আবার আমরা আগের মতো সিম্পলি মানে লসাগু করে যদি করতে যাই, তাহলে আমরা যে চিন্তা করতে পারি v2 মাইনাস v1 প্লাস v2 মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0, মাইনাস v1 প্লাস 2v2 ইজ ইকুয়াল টু 50। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। সরি, এটা তো 20, তাহলে একটু আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে, v2 মাইনাস 20, তাহলে এটা হচ্ছে এটা 20, তাহলে v2 মাইনাস 20 মাইনাস হচ্ছে 5। ঠিক আছে, আমি মূলত হচ্ছে বোঝানোর ট্রাই করতেছি, এবং হচ্ছে দ্রুত লেখার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে মানে গাণিতিক মিস্টেক গুলো হয়ে যায়। ঠিক আছে, বারবার একটা মান মুছলাম বোঝানোর ক্ষেত্রে, এক্ষেত্রে কিছু হচ্ছে এই গাণিতিক মান একটু ঝামেলা হয়ে যায়। তো আপনারা হচ্ছে ধারাবাহিকভাবে যদি ভিডিওটা দেখতে থাকেন বা ক্লাসে কনসেন্ট্রেট থাকেন, আপনারা এটা বুঝতে পারবেন যে ভুলটা কোথায় হচ্ছে। তাহলে হচ্ছে v2 মাইনাস 20, কারণ এখানে 20 ছিল, আমার নলেজে আসে না, তাহলে হচ্ছে এরকম আসলো, তখন আমার এই মানগুলা তাহলে ঘুরে যাবে টোটালটাই। তা মানগুলা তখন লসাগুতে হবে, তাহলে 20, তাহলে হচ্ছে 2v2 মাইনাস হচ্ছে 2v1 প্লাস v2 মাইনাস হচ্ছে 100 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত আসে, 3v2 v1টা আগে দিই, মাইনাস 2v1 প্লাস 3v2 ইজ ইকুয়াল টু 100। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আপনি হচ্ছে যদি ওই ক্যালকুলেটরের সলভ ফাংশন হচ্ছে আপনার যেটা আমরা আগের ক্লাসে দেখছিলাম কেভিএল এর ক্ষেত্রে, সেখান থেকে যদি আপনি 1 নম্বর আর 2 নম্বর সলভ ফাংশন করেন, তখন হচ্ছে আপনারা হচ্ছে v1 আর v2 এর মানটা পেয়ে যাবেন, v1 আর v2 এর মানটা পেয়ে যাবেন। ঠিক আছে, এবং হচ্ছে আরেকবার আজকে দেখি, কারণ হচ্ছে কমেন্টে আমি দেখছিলাম অনেকে 2-1 জন হচ্ছে সলভ ফাংশনটা ক্যালকুলেটর আবার একটু দেখতে চাইছেন আপনারা, তো সেক্ষেত্রে হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করি প্লাস হচ্ছে ওই সলভ ফাংশন থেকে। তা আমরা যদি দেখেন কোন জায়গা থেকে করবেন, এই ক্যালকুলেটর, অন্যগুলো এই একই রকম, আপনি হচ্ছে মুডে যাবেন, মুডে যে ইকুয়েশনে যাবেন, ইকুয়েশন 5, এখানে আপনি দেখতে হবে কয়টা মান আপনি জানেন না, অজানা মান আপনার চিন্তা করতে হবে। তো এখানে আমার মান অজানা হচ্ছে কয়টা, 2টা, এটা হচ্ছে v1 আর v2। তো এখানে আমরা প্রথমে এক নাম্বারটা নিব। ঠিক আছে,
এখান থেকে এরপরে আপনি কি মানগুলা দিতে থাকবেন, তারপরে সমান সমান চাপতে থাকবেন, মান দিবেন। ধরুন একটার মান আমি হচ্ছে 4 দিছি, তারপরে সমান সমান চাপছি, তারপর হচ্ছে -1, এর মান তো -1 ইজ ইকুয়াল টু 40, ওইটা যদি চলে যায় -2, 3 ইজ ইকুয়াল টু 100, তাহলে V1 এর মান আসে হচ্ছে 22 ভোল্ট আসে V1 এর মান, আর V2 এর মান আসে 48 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার মূল হচ্ছে থিম। আমরা যদি আরেকটা অঙ্ক করি আমরা বাকিটা আরো একটু ক্লিয়ার হয়ে যাব। তাহলে এই হচ্ছে সার্কিটটা দেওয়ার পরে আপনারা তো সবগুলো দেখতে পাচ্ছেন না। এক নম্বর হচ্ছে নোড ভোল্টেজ। নোড ভোল্টেজ কত জানতে চাইছে, আর হচ্ছে এই আই এর মানটা কত সেটা জানতে চাইছে। দুইটা জিনিস হচ্ছে আপনাকে নির্ণয় করতে হবে, একটা হচ্ছে এর যে নোড আছে, যা নোড আপনি চিন্তা করবেন সেই নোড ভোল্টেজ, আর একটা হচ্ছে আই এর মানটা নির্ণয় করতে বলছে। তো এখানে কিন্তু একটা ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে, এটার মান হচ্ছে 6 এম্পিয়ার। এখানে কিন্তু একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেওয়া আছে। তাহলে ওই আগের মতো প্রথমে হচ্ছে আমি, এটা হচ্ছে আমার রেফারেন্স নোড, আর এখানে হচ্ছে এটা মনে করি V1, এটা V2। আমি হচ্ছে বেসিক জায়গাটা একটু ফাইন্ড আউট করবো, এরপর বাকিটা হচ্ছে আপনারা করতে পারবেন। তাহলে দেখেন আগের মতোই, তাহলে এখানে এই নোড, যদি নোড 1টা চিন্তা করি, নোড 1 চিন্তা করতে গেলে এখানে যদি আমি নিচের দিকে যাই তাহলে কত, V1/8 নিচেরটা। যদি উপর দেখেন এই প্রান্ত কানেক্টেড, এই প্রান্ত কানেক্টেড, তো এখান থেকেও তো একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, তো এই কারেন্টের মানটাও আমার বের করতে হবে। আমি যদি কেসিএল প্রয়োগ করতেছি, ঠিক আছে, আমি নোটগুলো বের করলাম, এরপর হচ্ছে আমি কেসিএল প্রয়োগ করবো। আগের ম্যাথটা হচ্ছে যাদের একটু কনফিউশন ছিল না, আবার আমি ক্লিয়ার করি। প্রথমে হচ্ছে আমি রেফারেন্স নোট দিব, রেফারেন্স নোটটা হচ্ছে 0 ধরবো। তারপর হচ্ছে আমি নোট কয়টা বের করলাম, দুইটা নোট, এইটা মনে করলাম V1, এটা V2 আমি ভোল্টেজ ধরলাম। এরপর হচ্ছে নোটগুলো আমি কেসিএল প্রয়োগ করতেছি, কেসিএল। তাহলে নিচে যদি কেসিএল প্রয়োগ করি কারেন্ট কত যাচ্ছে, এখানে যে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তা ভোল্টেজ কত, এই প্রান্তে V1, এই প্রান্তে 0, তা V1 - 0 হলে তো V1ই হয়, আমি এই জন্য আর লিখলাম না, গেল। এরপর যদি ওইদিকে এই ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজ পার্থক্যই তো ভোল্টেজ, তাহলে হচ্ছে এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে V1 প্লাস হচ্ছে V1, আর ওই প্রান্তের ভোল্টেজ হচ্ছে V2, মানে এইটুকুর মধ্যে কি কারেন্ট যাচ্ছে আমি চিন্তা করতেছি, ডিভাইডেড বাই কত, 4, গেল একটা। তারপরে এখানে কারেন্ট আগের মতোই, আগেরটা আমি বলছিলাম নোড থেকে সর্বদা কারেন্ট বের হবে, তো এখানে কারেন্ট আসতেছে, তাহলে -6 ইজ ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে গিয়া V1 প্লাস V1 মাইনাস V2 প্লাস হচ্ছে 6টা 48 ইজ ইকুয়াল টু 0। 2V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু 48, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপর হচ্ছে এই নোট, এখানে যদি আমি চিন্তা করি নোট 2, তো নোট যদি 2 চিন্তা করতে যাই তাহলে কি দেখেন, এখান থেকে যদি আমি নিচে চিন্তা করি তাহলে কত, V2/6, V2/6, এই নিচে নিচে চিন্তা করলে এখানে কি কারেন্ট যাচ্ছে, এদিকে কি কারেন্ট, এদিকে, এর সাথে যা কানেক্টেড ওই তিনটা ব্রাঞ্চেরই আমি কারেন্ট নির্ণয় করব। তাহলে
ও তাহলে এখানে তো একটা, এখানে তাহলে আমরা হচ্ছে এইটা এই শাখা করলাম, এই শাখা করলাম, ওই শাখা, তাহলে এই আরেক শাখা তো রয়ে গেছে, তাই না? তাহলে হচ্ছে -6 হচ্ছে এটা, এদিকে কত যাচ্ছে? +3i ইজ ইকুয়াল টু 0, কারণ কারেন্ট তো ওদিকেই যাচ্ছে। আমি কি বলছিলাম, সবসময় নোড থেকে কারেন্ট বের হবে, তাহলে হচ্ছে এদিকেই যাচ্ছে। তাহলে হচ্ছে +3, দেখেন আইর মানটা কত, আইর মানটা তো এই শাখার কারেন্ট, তাই আইর মান কত, আইর মান আমি লিখতে পারি না V1/8। দেখেন তো এইটুকু বুঝতে কোনো সমস্যা হয় কিনা। আই হচ্ছে এদিকে কি কারেন্ট যাচ্ছে, এটা তো ডিপেন্ডেন্ট সোর্স, মানে 3i, এই কারেন্ট সোর্সের মানে হচ্ছে 3i। আই কোথায় আছে? আই আছে এইর মধ্যে, 8 ওহমের মধ্যে কারেন্ট। তো 8 ওহমের মধ্যে কারেন্ট আমরা বের করতে পারি না, এখানে হচ্ছে গিয়া V1-0/8, এইটাই তো এর কারেন্ট। তার মানে এখানে যে আপনার 3i আছে, তাহলে আমি 3 এখানে লিখতে পারি V1/8। ঠিক আছে, আমি একটু পিছন থেকে লিখি, হয়তো আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। তাহলে এখানে হচ্ছে V1/8 প্লাস হচ্ছে V1-V2/8 -6, আর এটা হচ্ছে +3 V1/8 ইজ ইকুয়াল টু 0। ওকে, কারণ এর আই এর মান হচ্ছে V1/8, আই তো এদিকে যাচ্ছে, এখান থেকে আপনি সিম্পলিফাই করবেন, এখান থেকে আপনি সিম্পলিফাই করবেন, তো সবই তো 8। এখানে হচ্ছে V1 প্লাস V1 - V2 মাইনাস এটা করলে কত হয় 48, আর এটা করলে কত হয় +3V1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আপনি হচ্ছে গাণিতিক ক্যালকুলেশন গুলা করবেন, 1 2 5 5V1 -V2 = 48, এটা 1 নাম্বার সমীকরণ। V1 3V1, হ্যাঁ। এরপরে হচ্ছে আমরা আর একটা নোড নিব, এই নোডটার কথা চিন্তা করলাম, এরপর হচ্ছে আমরা ওই আর একটা নোড নিব। তাহলে নোড 2, নোড 2, তো নোড 2 কথা চিন্তা করলে কি হয় দেখেন, মিস্টেক। আবার একটু আমরা আসি 1 নাম্বার নোডে। তাহলে এখান থেকে হচ্ছে এদিকে যদি চলতে যাই, তাহলে হচ্ছে V1/8, এটা আমি এখান থেকে ক্লিয়ার হলাম এইটা। তারপর এই শাখা, এই উপরের শাখায় গেলে V1/V2/4, আর এর রেজিস্ট্যান্স হচ্ছে 4, মাইনাস হচ্ছে 6, এখান থেকে যাচ্ছে 3i, তো ওখান থেকে পেলাম। তাহলে হচ্ছে গাণিতিক ক্যালকুলেশন করলে কত হয়, V1 প্লাস 2V1 মাইনাস 2V2 মাইনাস হচ্ছে 48 প্লাস 3, এটা একটা ঝামেলা আছে, কারণ হচ্ছে আর এক লাইন শর্ট করে আসতে হবে। V1/8 প্লাস V1/V2/4 মাইনাস 6 প্লাস 3 V1/8 ইজ ইকুয়াল টু 0। V1 প্লাস 2V1 মাইনাস 2V2 মাইনাস 48, আর এখানে হচ্ছে প্লাস 3V1 ইজ ইকুয়াল টু 0। তা ক্যালকুলেশন করলে কত হয়, তাহলে হচ্ছে 3 3 3 6, 6V1 মাইনাস 2V2 ইজ ইকুয়াল টু 48, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আমাদের হচ্ছে এখানে যেটা 4 আছে ওটা আমরা খেয়াল করা হয় না, ওইটা 8 হয়ে গেছিল। তারপর হচ্ছে আমরা নোট 2 তে যাই, একটু কেয়ারফুলি করতে হবে আপনাদের, কেয়ারফুলি করলে আর ভুলগুলো হবে না। সরি, তারপরে হচ্ছে এই নোট 2 তে আমরা চলে যাব।
নোড 2 তে যখন যাব, এখানে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তখন কত হবে? এদিকে যদি যাই v2/6, এদিকে উপরে যদি যাই প্লাস, এটা তো v2 মাইনাস v1, এদিকে যদি আসি v1/4 এদিকেরটার জন্য। তারপর যদি আমি এদিকে চিন্তা করি তখন হচ্ছে -3i ইজ ইকুয়াল টু 0। মাইনাস কারণ হচ্ছে কারেন্ট সোর্স থেকে সর্বদা কারেন্ট হচ্ছে বেরোবে, এটা যেহেতু ইন করতেছে সেহেতু হচ্ছে -3i। তাহলে আগের মতো v1/6 প্লাস হচ্ছে 4 v2 মাইনাস v1, আর এটা কত 3, আর i এর মান কত v1/8। v1/8 আমরা এখান থেকে পাইছিলাম ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আপনি যদি গাণিতিক ক্যালকুলেশন করেন তাহলে কত হয়? 24 হবে। তাহলে 4v1। আমরা প্রথমে একটু লসাগু চিন্তা করব। তো লসাগু হচ্ছে এইটা হচ্ছে 6, এটা 4, এটা 8, তাহলে হচ্ছে একটা মিলবে কততে? 24-এ। তো 24 যদি হয় তাহলে কত? 4 বার যাবে, 6 হচ্ছে 4 বার যাবে, তাহলে 4v1। এটা 6 বার যাবে, 6v2 মাইনাস কত 6v1 মাইনাস এটা যাবে 3 বার, তাহলে 3 3 হয়েছে 9v1 ইজ ইকুয়াল টু 0। আমি একটু শর্ট করেছি, কারণ হচ্ছে যদি হচ্ছে আপনি না বুঝে থাকেন এই জায়গা থেকে, এই জায়গাটা এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো, আপনি এখান থেকে কি করবেন? লসাগু করবেন। তো যদি লসাগু করেন তখন হচ্ছে আপনি এই লাইন পেয়ে যাবেন। তো লসাগু করলাম, তারপর নিচেরটা এই পাশে শূন্য আছে, আমি সরাসরি আর গুণন করলে তাহলে হচ্ছে শূন্য চলে আসে। তাহলে আমি যদি এটাকে মানে আরেকটু ছোট করতে চাই তাহলে কত হয়? -2v1 -3v, এই 4v1, এখানে কত 9, 9 6 15, 15 দিয়ে 4 গেল থাকে কত 11v1 প্লাস 6v2 ইজ ইকুয়াল টু 0। এটা 2 নম্বর সমীকরণ। 15 মাইনাস, তাহলে হচ্ছে যেহেতু মাইনাস সাইন বড়, তাহলে হচ্ছে 9 6 15, 9 আর 6 15v1 মাইনাস সেখান থেকে 4 গেলে থাকে -11v1 আর 6v2 তো রইলো সমান সমান 0। তাই 1 নাম্বার আর এই 2 নাম্বার যদি আপনি হচ্ছে এইটা আর এইটা যদি আপনি সেই ক্যালকুলেটর সলভ ইকুয়েশন করেন তাহলে হচ্ছে আপনার কি হয়ে যাবে, কি বের হয়ে যাবে? v1 আর v2 এর মান পেয়ে যাবেন। আর v1, তাহলে আমি যদি সলভ ফাংশন করতে যাই, একটু 30 সেকেন্ড সময় নিই। 6 - 2 48 -11 6 0। তাহলে হচ্ছে v1 এর মান বের হইছে হচ্ছে 20.57 ভোল্ট, আর v2 আসবে 37.7 ভোল্ট। তাহলে আপনার হচ্ছে নোড ভোল্টেজ পাইলেন। এরপর আপনাকে কি বের করতে বলছিল? আই এর মানটা বের করতে বলছিল। আই এর মানটা বের করতে বলছিল। আই সমান আমি কি জানি? আই সমান আমি জানি v1/8। তাহলে ভি কত? এখান থেকে আমি একটু আইটা এই পাশে বের করে দেখাই। তাহলে আই সমান আমি জানি হচ্ছে v1/8, তাহলে হচ্ছে 20.57/8। 2.57 এম্পিয়ার। তাহলে এ হচ্ছে মোটামুটি আপনার মূল হচ্ছে আপনি ওই নোটগুলো দিবেন, এরপর আস্তে আস্তে করতে থাকলে সিম্পলি হয়ে যাবে। আমরা আরো তো অঙ্ক দেখবো আস্তে আস্তে। আমরা যদি কারো একটু বুঝতে সমস্যা, আপনারা বুঝে যাবেন আস্তে আস্তে। তাহলে হচ্ছে, তাহলে আমরা নোটগুলো করলাম, এরপর আমরা চলে যাই আরেকটা মেতে। তাহলে আমরা আরেকটা ম্যাথ হচ্ছে, তাহলে নোডাল অ্যানালাইসিস থেকে আপনাদের হচ্ছে একটা হোমওয়ার্ক দিই।
তাহলে নোডাল অ্যানালাইসিস থেকে আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, আমরা হচ্ছে বেসিক যে নিয়ম এটা শিখলাম, আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা হচ্ছে এটা করবেন এবং হচ্ছে ক্লাস শেষে একটা পোস্ট দেওয়া হবে, তো ওই পোস্টের কমেন্টে হচ্ছে আপনারা আপনাদের উত্তরটা দিয়ে দিবেন। ক্লাস শেষে আমরা একটা হচ্ছে পোস্ট দিব, তাহলে আমরা একটা হোমওয়ার্ক দিচ্ছি নোডাল অ্যানালাইসিস থেকে, তো আপনারা হচ্ছে এই অঙ্কটা করবেন, করে হচ্ছে কি করবেন ওইখানে কমেন্টে দিয়ে দিবেন ছবি তুলে। আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। তো আপনারা যে কাজটা করবেন সে হচ্ছে ক্লাস শেষে একটা পোস্ট দেওয়া হবে, সেই পোস্টে হচ্ছে আপনারা হচ্ছে এটা করে কমেন্ট করে দিবেন। এখানে মনে একটা রেজিস্ট্যান্সের মান এটা মিসিং আছে, এটা 20, তাহলে হচ্ছে ঠিক আছে। তো আপনারা এটা হচ্ছে SW হোমওয়ার্ক নোডাল অ্যানালাইসিস থেকে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন, আপনারা করবেন, করার পরে হচ্ছে কমেন্টে দিয়ে দিবেন ক্লাস শেষে পোস্ট যে পোস্ট দেওয়া হবে সেখানে। আমরা হচ্ছে নোটটা করলাম, এখন চলে যায় সুপার নোডে। সুপার নোট, তা সুপার নোট কি? সুপার নোট হচ্ছে যদি হচ্ছে দুইটা নন রেফারেন্স নোট, দুইটা নন রেফারেন্স নোডের মাঝে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, তাহলে সেটা হচ্ছে একটা সুপার নোড তখন ফর্ম করবে। যে দুইটা নন রেফারেন্স নোড যদি একটা ভোল্টেজ সোর্স দ্বারা কানেক্টেড থাকে, তার মানে আমি থাকবে কি দুইটা নন রেফারেন্স নোড থাকবে, সেটা যদি কি একটা জানা ভোল্টেজ, জানা মানে যে ভোল্টেজ সোর্সটা দ্বারা কানেক্টেড থাকবে সেটা আমাদের জানা মান হতে হবে, জানা হচ্ছে ভোল্টেজ সোর্স দ্বারা কানেক্টেড থাকে, তখন হচ্ছে সেটা হবে কি সুপার নোড, সেটা হবে সুপার নোড। আমরা এটা দেখি তাহলে। আমরা একটা সুপার নোড গঠন করলাম, সেটা হচ্ছে দেখেন এখানে এই তো টোটাল রেফারেন্স নোড,
তো রেফারেন্স নোট বাদে বাকি যে নোটগুলা থাকবে সেগুলো হচ্ছে নন রেফারেন্স নোট। রেফারেন্স নোট বাদে বাকি যে নোটগুলা থাকবে সেগুলা কি নন রেফারেন্স নোট। তো হচ্ছে তাহলে এখানে একটা নন রেফারেন্স নোড আছে, এখানে একটা নন রেফারেন্স নোড আছে, এটা মনে করি V1, এটা V2। তো দুইটা নন রেফারেন্স নোড যদি কি একটা ভোল্টেজ সোর্স দ্বারা কানেক্টেড থাকে, যার মানে আমাদের জানা মানের একটা ভোল্টেজ সোর্স দ্বারা কানেক্টেড থাকে, তখন সেটা হবে সুপার নোড। দেখেন এই একটা ভোল্টেজ সোর্স, এই একটা নোড, এই একটা নোড, দুইটা নোড হচ্ছে একটা কি জানা মানের একটা ভোল্টেজ সোর্স দ্বারা কানেক্টেড আছে। তাহলে এখানে যে নোডটা তৈরি হবে সেই নোডটাই হচ্ছে সুপার নোড। তখন এই সার্কিট হচ্ছে আপনি আর তখন কি নোডাল অ্যানালাইসিস দিয়ে আর করতে পারবেন না। তখন আপনাকে সুপার নোডের যে স্টেপগুলো, সুপার নোডের যে পদ্ধতিটা, সেটা আপনাকে ফলো করতে হবে। যেমন সেই স্টেপটা হচ্ছে আমরা অঙ্কটা করব, সাথে সাথে হচ্ছে আমরা মানে দেখব। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে হচ্ছে আমি এই যে জানা মানের যে ভোল্টেজ সোর্স এটাকে আমরা এই সুপার নোডটাকে পুরো শর্ট করে দিব। একটা নতুন একটা সার্কিট ড্র করব, যেখানে হচ্ছে এই যে ভোল্টেজ সোর্স যেটা আছে সেটাকে আমরা শর্ট চিন্তা করব। মানে হচ্ছে আমি একটা সুপার নোড যেটুকু মিলে হবে সেটুকু হচ্ছে শর্ট করে দিব। এই হচ্ছে সুপার নোড SN। তাহলে এটা কি ছিল V2, এটা V1, এটা 5, এটা 10, এটা 20। প্রথম যে কাজটা সুপার নোডের যে প্রথম কাজটা, ওই কাজ আগের মতো যে আপনি নোড নোড ফাইন্ড আউট করবেন এবং নোডে ভোল্টেজ ধরবেন V1 V2 বা V3 আপনি যা ধরেন সেগুলো আগের মতো সব ঠিক আছে। নতুন যে কাজটা করতে হবে সামনের ধাপে, সেটা হচ্ছে আপনার এই যে যে নোডটা সুপার নোড যে ফর্ম করবে যে জায়গাটা, সেটাকে আপনি কি করবেন শর্ট করে দিবেন। কারণ ভোল্টেজ সোর্স তো আপনি শর্ট করবেন। শর্ট করে আপনি যে নোটগুলো আছে সেগুলোর মধ্যে আপনি আগের মতো করে KCL অ্যাপ্লাই করবেন আগের মতো করে। তাহলে সুপার নোট এই যে একটা নোট চিন্তা করবেন, নোট চিন্তা করে হচ্ছে আমি আগের মতো করে কি আমি হচ্ছে আমার যে KCL যেটা ছিল সেটা অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে যদি চিন্তা করি তাহলে সবগুলা তখন আমি একটার মধ্যে, তখন আমি একটা সমীকরণের মধ্যে সবগুলা করব, কারণ একটা তো এখানে একটা হয়ে গেছে। তখন তো আমার এই V1 এর জন্য একবার সমীকরণ, V2 এর জন্য একবার সমীকরণ, এটা তো দরকার নেই। কারণ একটা যখন সুপার নোট ফর্ম করছে তখন হচ্ছে আমি এখান থেকেই হচ্ছে আমার হচ্ছে যে KCL সেটা আমি প্রয়োগ করব। তাহলে হচ্ছে অ্যাপ্লাই KCL ইন টু সুপার নোট। এখন দেখেন ঠিক আগের মতোই V1 মাইনাস এটা তো 20, V1 মাইনাস 20 বাই হচ্ছে 5, এটা গেল। তারপরে এদিকে যদি চলে যায় প্লাস V1 বাই 10, এটাও করা শেষ। তারপর আগের মতো এগুলোও সব ঠিক আছে, প্লাস V2 বাই 20। আর আগের মতো এটা তো 4 দেওয়া আছে, 4 এম্পিয়ার, এটা যেহেতু উল্টা দিকে আসতেছে -4 ইজিক্যাল টু 0। তো এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো, 20 হলে কত 4V1 মাইনাস 4 20 80 প্লাস 2V1 প্লাস V2 মাইনাস 80 ইজিক্যাল টু 0। তাহলে পরের ধাপে যদি চলে যাই তাহলে কত হয় 4V1 আর হচ্ছে এটা 2 6V1 প্লাস V2 ইজিক্যাল টু 160। এটা এক নাম্বার সমীকরণ। তাহলে আমার হচ্ছে একটা এই গেল, এইটার জন্য করলাম একটা, এটার জন্য করলাম এইটা, এইটার জন্য করলাম এইটা, আর এইটার জন্য হচ্ছে এইটা। এই তো এই পর্যন্তই। তারপর আমি হচ্ছে লসাগু করছি, লসাগু করে ওটা ওই পাশে মানে পাঠিয়ে দিছি। এটা হচ্ছে আমার আগের নিয়ম, এখানে আমি নতুন কিছুই হচ্ছে অ্যাপ্লাই করি না। এটা হচ্ছে আমার আগের আগের যে যে পদ্ধতিটা ছিল সেটাই। ঠিক আছে, আমি এখানে লসাগু করলাম। তো লসাগু যদি 20 চিন্তা করি তাহলে হচ্ছে কত 4V1, 4 দিলে হচ্ছে 80, এনে তো দুইবার যায় 2V1, এটা তো একবারই যায় তাহলে V2, আর এটা হচ্ছে 20 বার যায় তাহলে 4 20 80 সমান 0। তাহলে এটা যদি ওই পাশে পাঠায় তাহলে হচ্ছে 80 80
160 একটা সমীকরণ পাইলাম। এখন কি সার্কিট সমাধান করতে হলে আরো একটা সমীকরণ দরকার। তাহলে আমি হচ্ছে সুপার নোডের যে স্টেপ, সেই স্টেপ গুলো কিন্তু ধারাবাহিকভাবে করতেছি। প্রথম স্টেপ হচ্ছে আমি নোড নিলাম, তারপর হচ্ছে ভোল্টেজ ধরলাম, পরে হচ্ছে সুপার নোডটা, আমি সুপার নোডের যে ভোল্টেজ সোর্সটা থাকবে তাকে শর্ট করে দিয়ে আমি হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করব সুপার নোডে। তারপর হচ্ছে আমি এই যে নোড যে দুইটা আছে সুপার নোড, শর্ট করার আগে যে যে অবস্থাটা আছে সেই অবস্থা আমি কি কি প্রয়োগ করব? কেভিএল প্রয়োগ করব। ঠিক আছে? কারণ দেখেন, আপনারা অনেকে বলতে পারেন যে নোডাল মানে সুপার নোড কেন? এটা তো আমি নোডাল অ্যানালাইসিস দিয়েই করতে পারতাম, সুপার নোড কেন? সুপার নোডের থিওরি অবলম্বন করতে হবে কেন? শর্টকাট কেন করতে হবে? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কিন্তু তার উত্তর হলো আমরা নোডাল অ্যানালাইসিসে হচ্ছে কেসিএল প্রয়োগ করি। এখন কেসিএল যদি আপনি প্রয়োগ করতে যান, আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই যে জায়গাটা আছে এদিকে কেসিএল প্রয়োগ করতে পারবেন। এইখানে কি পরিমাণ কারেন্ট আছে, এটা তো একটা ভোল্টেজ সোর্স, তো এইখানে কি পরিমাণ কারেন্ট আছে সেটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন? বুঝতে, আপনারা কি বুঝতে পারতেছেন? কেসি কেন, মানে আমার প্রশ্নটা হলো কেন আমরা সুপার নোড চিন্তা করব, কেন আমরা নোডাল অ্যানালাইসিস থেকে সুপার নোড কেন? কারণ এগুলো তো হচ্ছে নোডাল অ্যানালাইসিস দিয়ে করতে কি পারতাম না? এই প্রশ্ন যাদের মনে আসতেছে তাদের জন্য উত্তর হলো যে নোডাল অ্যানালাইসিসে আমরা শিখছি হচ্ছে কেসিএল প্রয়োগকারী নোডগুলোতে, কিন্তু হচ্ছে যখন যদি আমি এই ভোল্টেজ সোর্সটাকে এভাবে রেখে নোডাল অ্যানালাইসিসে তো এভাবে রাখতে হতো, তাহলে কিন্তু আমি কেসিএল অ্যাপ্লাই করতে পারতাম না। কারণ হচ্ছে দেখেন এইখানে তো ভোল্টেজ, আপনি কি এখানে তো কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে আপনি কিভাবে বের করবেন? আপনি কেসিএল প্রয়োগ করতে গেলে কি করতে হবে এখানে, অথবা আপনি যদি ওহমস ল এখানে তো ওই ভি1 মাইনাস ভি2 যদি দিতে যান, তাহলে হচ্ছে কত? ভি1 মাইনাস ভি2, আর এখানে রেজিস্ট্যান্স কত? শূন্য। তাই না? এখানে কারেন্ট যাচ্ছে, সেটা যদি আপনি এইরকম চিন্তা করতে যান, কেসিএল প্রয়োগ করতে হলে তো কারেন্ট লাগবে, তো কারেন্ট তো ভি1 মাইনাস ভি2 সমান শূন্য। তখন এনে তো তাহলে জিরো সামথিং বাই জিরো, তার মানে ইনফিনিটি। তার মানে এটা তো তাহলে কি ইনফিনিটিভ কারেন্ট তো এখানে প্রবাহিত হতে পারে না। ঠিক আছে? তাহলে হচ্ছে আমি এজন্য আমি হচ্ছে সুপার নোড মানে হচ্ছে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে আমি নরমালি নোডাল অ্যানালাইসিস দিয়ে করতে পারবো না, তখন আমার সুপার নোড চিন্তা করতে হবে। তাহলে এজন্য আমি কি প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে সুপার নোডে তাহলে আমি এই যে যে নোড যে ভোল্টেজটা থাকবে যে চেহারায় থাকুক না কেন ওইটুকু আমি শর্ট করব, শর্ট করে তারপর হচ্ছে আমরা একটা কেসিএল প্রয়োগ করবো এই নোডে আগের মতো রেখে। পরে যে কাজটা করব সেটা হচ্ছে একটা কেভিএল প্রয়োগ করব, এখানে একটা কেভিএল প্রয়োগ করব। ঠিক আছে? এই যে সুপার যে নোডটা আছে, এই সুপার যে নোডটা, সেই সুপার নোডে আমরা কেভিএল প্রয়োগ করব। অ্যাপ্লাই কেভিএল টু সুপার নোড, ওই সুপার যে নোড আছে সেখানে আমরা কেভিএল প্রয়োগ করব। তো কেভিএল প্রয়োগ করার ক্ষেত্রে আমরা আগে কারে ধরবো, দেখেন এখানে এই ভোল্টেজ সোর্সের পজিটিভটা যার সাথে লাগানো থাকবে তারে আমরা বড় ধরবো। তার মানে এখানে পজিটিভটা কার সাথে আছে? ভি1 এর সাথে আছে। তাহলে এখানে ভি1 হচ্ছে বড়, তাহলে ভি1 মাইনাস ভি2 ইজ ইকুয়াল টু কত? ভোল্টেজ কত? 10। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আপনি যদি এই 1 নম্বর আর 2 নম্বর, 1 নং 2 নং থেকে এই দুইটারে যদি আপনি ক্যালকুলেটর দিয়ে সলিউশন করেন, তখন আপনি ভি1 এর মান পেয়ে যাবেন, ভি2 এর মান পেয়ে যাবেন। তখন আপনি কি পাবেন? ভি1 এর মান পেয়ে যাবেন, ভি2 এর মান পেয়ে যাবেন। তাহলে হচ্ছে এই ভি1 আর ভি2 এর মান বের করার দায়িত্ব আপনাদের উপরে দিলাম। আপনারা তাহলে হচ্ছে এই পাশে যে দেখেন এই ভি1 এবং হচ্ছে ভি2, এই দুইটার মান আপনারা বের করবেন। তাহলে আমরা সুপার নোড হচ্ছে কেন করব এবং কিভাবে করব, স্টেপগুলো মোটামুটি কিন্তু আমরা তাহলে কি বুঝতে পারছি মনে হয়। প্রবলেম নাই, আমরা হচ্ছে যে যতটুকু বুঝছেন সমস্যা নাই। আমরা হচ্ছে আরেকটা অঙ্ক করব, তাহলে আরেকটা অঙ্ক করলে আমরা হয়তো ইনশাল্লাহ তখন আবার বুঝে যাব।
এই হচ্ছে একটা অঙ্ক, যেটাকে হচ্ছে আপনাকে কি বলতে বলছে, ফাইন্ড আউট আই, আয়ের মানটা নির্ণয় করতে বলছে, এবং এখানে অলরেডি একটা ডিপেন্ডেন্ট সোর্সও দিয়ে দিছে। তাহলে হচ্ছে আপনার এটাও আগের মতো হচ্ছে আপনি কি করবেন, এটা আগের মতো কি আপনি প্রথমে হচ্ছে আমি নোটগুলা চিন্তা করব, নোট কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। প্রথমে আমি কি করব, নোট কয়টা আছে সেটা চিন্তা করব। এখানে মনে করি এটা V1, এটা V2, এটা V3 গেল। তাহলে আর একটা, এটা হচ্ছে রেফারেন্স নোট, রেফারেন্স নোট। পরের ধাপ কি ছিল, আমি কি করতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে এই যে হচ্ছে রেফারেন্স যে যে সুপার নোট, এখানে কিন্তু একটা সুপার নোট ফর্ম করছে। দেখেন এই দুইটার এর মধ্যে একটা ভোল্টেজ সোর্স আছে, এর দুইয়ের মধ্যে একটা ভোল্টেজ সোর্স আছে। তাহলে এই কিন্তু একটা সুপার নোট ফর্ম করছে, টোটালটা মিললে তার মানে এখানে একটা সুপার নোট, এখানে তার মানে টোটালটা মিললেও আর একটা সুপার নোট ফর্ম করছে। তাহলে আমি যদি এরকম আঁকতে যাই, মাঝের এটার মান 4, এটা 4, এটা 2, এটা 2, এটাও সিএসএন। আপনাকে সুপার নোট আইডেন্টিফাই করতে হবে যে সুপার নোট কোনটা। তাহলে এটা হচ্ছে ছিল আমরা V1, এটা ছিল আপনার V2, এটা V3। এখন হচ্ছে আপনি, এটা ছিল 6, এখন হচ্ছে আপনি হচ্ছে এখানে সেই আগের মতো করে কেসিএল অ্যাপ্লাই করবেন এই সুপার নোডে। তাহলে এদিকে যদি যাইতে যাই কত ভি, এখানে কেসিএল টু অ্যাপ্লাই কেসিএল দিই, সুপার নোট, সুপার নোটে আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমার কি হবে দেখেন, এটা কত V1 বাই কত 2, এদিকে যায় প্লাস এটা কত V2 ডিভাইডেড বাই কত 4 গেল, এখানে চলে যায় প্লাস এটা কত V3 বাই কত 3 ইজ ইকুয়াল টু কত 0। এখন আপনি বলতে পারেন যে এইটা নয় কেন, এইটা এদিকেও তো কারেন্ট যাবে, আবার এদিকেও তো কারেন্ট আছে, তাই না? আমি এই 1 নাম্বার নোট, এই নোট, এই তিনটা যে নোট আছে, এই নোটগুলোতে আমি কি করলাম, এখানে এসে কি এইটুকু লিখলাম V1/2, কিন্তু ওদিকেও তো যাচ্ছে, সেটা লিখি না কেন দেখেন, আমি যদি ও দুইটা লিখতে যাইতাম এরকম করে, তাহলে আমি লেখাই দেখাই, তাহলে কত আসতো V1/2 প্লাস ওইদিকে যাইতো কত V1 মাইনাস V3/6 প্লাস কত V2/4 প্লাস কত V3/3 প্লাস কত V3 মাইনাস V1/6 ইজ ইকুয়াল টু 0। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাহলে দেখেন এইটা এইটা তো উল্টা ডিরেকশন, তার মানে এনে মাইনাস সাইন দিলে তো এটা ঘুরাই দেওয়া যায়, তার মানে এই দুইটা থাকে না। এটা যেহেতু শর্ট করা, এনে আমি অলরেডি শর্ট করে দিছি না, তার মানে উপরেরটা দুই সাইড থেকে যদি আমি নেই তাহলে উপরেরটা কাজ করে না, এই কারণে আমি ওটা নিলে নেই না। তাহলে হচ্ছে V1/2 প্লাস এটা কত V2/4 প্লাস হচ্ছে কত V3/3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে আপনি যদি সিম্পলিফাই করেন তাহলে 12 চিন্তা করলে 6V1 প্লাস 3V2 প্লাস 4V3 ইজ ইকুয়াল টু 0। এটা 1 নাম্বার সমীকরণ আমি চিন্তা করতে পারি। তাহলে প্রথমে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি একটা সুপার নোড নিলাম, সুপার নোড নিয়ে তারপর হচ্ছে সেখানে আমি কেসিএল অ্যাপ্লাই করলাম, মানে সুপার নোড ফর্ম করাইলাম, সুপার নোডটাকে আমি ভোল্টেজ সোর্স গুলো উঠে শর্ট করে দিলাম। এটা হচ্ছে আমার রুলস স্টেপ, যে সুপার নোডের যে স্টেপ আপনি যদি চিন্তা করেন তখন হচ্ছে ওইটা। এরপরের কাজ কি, এরপরের কাজ আগের মতোই, আবার হচ্ছে আমি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করব, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করব, তাহলে হয়ে যাবে। তা আমি যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করতে যাই তাহলে দেখেন এইখানে এটুকুর মধ্যে তাহলে কি আসবে, আমি একটু দেখি, উপরে যাই, অ্যাপ্লাই কেভিএল টু সুপার
নোট 1 দিই আমি, যেহেতু আমি এইটুকুতে করব। এটুকুতে করলে কি হয় দেখেন, পজিটিভ টার্মিনাল আছে কার সাথে, V1 এর সাথে, তার মানে V1 মাইনাস ওই পাশে আছে কি V2 ইজ ইকুয়াল টু 10। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। খুবই সিম্পল, আপনি যদি বুঝেন তাহলে হচ্ছে খুবই সিম্পল, মানে এর চেয়ে সহজ কিছু নাই যদি আপনি বুঝতে পারেন একবার। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন আমি এখন পরে কি করব। আমি তো তাহলে এটুকুতে আমি কেভিএল অ্যাপ্লাই করছি, তাহলে এটুকুতে একটু একবার কেভিএল অ্যাপ্লাই করতে হবে না? তাহলে এগেইন আবার কি, আমি আবার কেভিএল অ্যাপ্লাই করলাম, আমি এখান থেকে মুছলাম, তাহলে অ্যাপ্লাই কেভিএল টু সুপার নোট টু, মানে ওই নোট টু, মানে এইটুকুতে এইটু, এটা মিললেও তো একটা সুপার নোট হয়েছে, এটা মিললেও একটা সুপার নোট হয়েছে। তাহলে হচ্ছে ওইখানে যদি আমি চিন্তা করি তখন এখানে পজিটিভ কে V3, ওইখানে পজিটিভ কে V3, আর এই পাশে কে আসছে V2, এটা কে V2 মাইনাস কত সমান সমান কত, এখানে ই কত মান কত 5i, এখানে মান কত 5i। এখন দেখেন 5i সমান আই তো এটার মধ্যে দিয়ে যাচ্ছে ওই আগের মতো, তার আই সমান আমি আবার কি লিখতে পারি V1/2, কারণ আই তো এটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এখানে কি এইটা V1 আর এখানে আছে 0, তাহলে আগের মতোই তো আমি লিখতে পারি। তাহলে আই সমান আমি কি লিখতে পারি V1/2, তাহলে এখানে আমি আই জায়গায় বসাই দিলেই হবে। এখানে আরেক লাইন যদি বাড়াইতে যাই তাহলে দেখেন V3 মাইনাস V2 ইজ ইকুয়াল টু 5 ইন্টু কত V1/2। আমি আরেক লাইন মুছি, তাহলে এটা যদি আমি ওরকম করে আবার গাণিতিক ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখেন, 2 যদি এই পাশে চলে আসে তাহলে হচ্ছে 2V3 মাইনাস 2V2 ইজ ইকুয়াল টু 5V1। যদি ঘুরাইয়ে লিখতে যাই 5V1 প্লাস 2V2 মাইনাস 2V3 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন হচ্ছে আপনার এই হচ্ছে 1 নম্বর সমীকরণ, এই হচ্ছে 2 নম্বর সমীকরণ, এই হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে 1 নাম্বার 2 নাম্বার আর এই যে 3 নাম্বার থেকে যদি আপনি করতে যান তাহলে আপনি পেয়ে যাবেন V1, পেয়ে যাবেন V2, পাবেন V2, তারপর পাবেন V3। এই V1 V2 V3 যদি পান তখন আপনি কি করতে পারবেন, আয়ের মানটা নির্ণয় করতে পারবেন। কারণ আপনার আপনার প্রশ্নে আয়ের মানটা দিয়েছিল, আমি অলরেডি এটা মুছে ফেলছি। আপনি প্রথমে প্রথমে যদি আমরা যাই ওই জায়গায় তাহলে আপনি এটা দেখতে পারবেন যে আয়ের মানটা আমরা ওখান থেকে বের করতে যাচ্ছিলাম। তাহলে আমরা হচ্ছে এখানে কি করলাম, এটা সুপার নোট যেটা সেটাও আমরা সলভ করতে পারলাম। তা আমরা হচ্ছে নোডাল অ্যানালাইসিসে হচ্ছে নোট শিখলাম, সুপার নোট এটাও সলিউশন করতে পারলাম। যেহেতু এই 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 দুইটা, আরেকটা যে আমাদের আজকে টপিকস আছে সেটা হচ্ছে মেশ আর সুপার মেশ। তো মেশ সুপার মেশের চেয়েও এই নোডাল অ্যানালাইসিস এটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং বুঝতে এটা একটু সময় লাগে। তাই হচ্ছে আমরা হচ্ছে এইটাই একটু ভালো মতো বুঝে গেলাম। কারণ হচ্ছে আপনার মেশ ওগুলো একটু ইজি এর চেয়েও, আর হচ্ছে আপনার ওইটা ইম্পর্টেন্টও কম। নোডাল অ্যানালাইসিস এইটা এসে ইম্পর্টেন্ট অনেক বেশি, তাহলে হচ্ছে এটা আমরা একটু বেশি করে সময় দিয়ে বুঝে গেলাম। এরপরে হচ্ছে আপনাদের যদি কোনো সমস্যা থাকে হয়তো অঙ্কে, যার যদি করে কারো বুঝতে সমস্যা হয়, আমরা সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ আরো কিছু আলোচনা নোডাল অ্যানালাইসিস নিয়ে বা সুপার নোট অ্যানালাইসিস নিয়ে করব। তাহলে হচ্ছে আমরা, যেহেতু আমাদের হচ্ছে প্রায় 10 মিনিটের মতো হচ্ছে গিয়া মানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হচ্ছে আমাদের লস হয়ে গেছিল, তো আমরা হচ্ছে আরেকটু আগে আরো মিনিমাম আরো আমরা 5-10 মিনিট ক্লাস করি। কারণ আমরা হচ্ছে আরেকটু সামনে মেশ মেশ এবং সুপার মেশ এটাও একটু টাচ দিয়ে যাই। তাহলে এর পর্যায়ে হচ্ছে মেশ। এরপরে হচ্ছে মেশ। আচ্ছা দেখেন, আপনারা লুপ হয়তো সবাই চেনেন। আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করলাম তখন হচ্ছে আমরা লুপ লুপ কিন্তু চিনছিলাম যে লুপ
তাহলে এই মেশও হচ্ছে এক ওয়ান কাইন্ড অফ লুপ। ঠিক আছে, মেশ হচ্ছে এক ধরনের লুপ, যেটা হচ্ছে কি মানে একটাই লুপ থাকবে যার মধ্যে হচ্ছে অন্য কোনো লুপ থাকবে না। ঠিক আছে, মানে হচ্ছে আপনি যদি চিন্তা করেন এ বি সি ডি ই এফ, ঠিক আছে, তাহলে এ বি, এই এই তো একটা লুপ। আবার কে, এইটা 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 এইটাও একটা লুপ। আবার যদি চিন্তা করতে যাই চারপাশ থেকে ঘুরে একটা লুপ হবে না? ঠিক আছে, এই কিন্তু লুপ যদি চিন্তা করেন লুপ হয় দুইটা, কিন্তু মেশ যদি চিন্তা করি সেটা হচ্ছে মেশ হবে দুইটা, একটা দুইটা। কারণ মেশ হচ্ছে এমন এক ধরনের লুপ যার মধ্যে অন্য কোনো লুপ থাকবে না। কথাটা যে মানে যার মধ্যে অন্য কোনো লুপ থাকবে না মানে হচ্ছে মানে ইন্ডিপেন্ডেন্ট লুপ থাকবে, ও হচ্ছে অন্য কোনো লুপের মধ্যে থাকবে না, ওটা হচ্ছে মেশ। তাহলে আমরা মেশ মেশ থেকে আমরা ওই রকম আগের মতোই হচ্ছে অঙ্ক করব এবং হচ্ছে সাথে সাথে আমরা মেশ মেশ অ্যানালাইসিসটা বুঝবো। আপনারা একটা সার্কিট দেখতে পাচ্ছেন বোর্ডে, একটা সার্কিট দিছে, আপনাকে যদি বললো ফাইন্ড দ্য মেশ কারেন্ট, এরকম বললো যে ফাইন্ড দ্য মেশ কারেন্ট, এই যে সার্কিট যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটের মেশ কারেন্ট কত সেটা হচ্ছে নির্ণয় করুন। তো হচ্ছে আমরা যে নোডাল অ্যানালাইসিস করলাম, সুপার নোড করলাম, তারও যে কিছু স্টেপ ছিল, সে মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রেও কিছু আমাদের স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে আমরা এরকম সময় স্বল্পতার কারণে আমরা অঙ্ক করে করে হচ্ছে ওইটা বুঝবো। আচ্ছা দেখেন, প্রথমেই আমার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেশ, ফাইন্ড দ্য মেশ নাম্বার অফ দ্য নেটওয়ার্ক। মানে হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে আমার যে কটা মেশ আছে সেই মেশগুলো আমার আগে ফাইন্ড আউট করতে হবে। আপনি ধারাবাহিকভাবে চিন্তা করবেন এবং এটাও অনেক সিম্পল। তার আমি মেশ কারেন্ট নির্ণয় করতে বলছি, অথবা আপনাকে বললো এখানে কত কারেন্ট আছে, আই কত, যে কোনো একটা পয়েন্ট দিয়ে দিল যে এখানে কত কারেন্ট আছে। কারণ আপনি যদি মেশ কারেন্টটা জানেন আপনি অঙ্ক করলেই বুঝতে পারবেন। আপনি যদি মেশ কারেন্টটা বের করতে পারেন তাহলে হচ্ছে আপনি কোন শাখায় ভোল্টেজ পাওয়ার বের করতে বললো, ভোল্টেজ বের করতে বললো, ভোল্টেজ ড্রপ বের করতে বললো, যা বলুক আপনি সেটা বের করতে পারবেন। আপনার মূল হচ্ছে মেশ কারেন্টটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে যে কাজটা আমার করতে হবে সেটা কি, যে আইডেন্টিফাই দ্য মেশ, মানে নাম্বার, মানে হাউ মেনি মেশ কনসিডার ইন দিস সার্কিট, মানে হচ্ছে এই সার্কিটে কয়টা মেশ আছে সেটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি একটু দেখি, এটা মনে করলাম আই1, এই হচ্ছে একটা মেশ। এটা মনে করলাম আরেকটা মেশ। চিন্তা করে এই আরেকটা, এই মেশে কারেন্ট ফ্লো হবে আই1, এটা হচ্ছে আই2, এটা আই3। তো আপনি যদি লুপ আর মেশের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন, এখানে কিন্তু মেশ হচ্ছে তিনটা, আপনি লুপ চিন্তা করলে কিন্তু অনেকগুলো লুপ হতো। এখান থেকে একটা, এই তিনটা তো হতোই। এরপর দেখেন এখান থেকে এখানে আসতে, এখান থেকে এখানে, এখানে আইসা আরেক লুপ, আবার এই চাইরুপাশ থেকে ঘুরে আসে আরেক লুপ। তার মানে লুপ যদি চিন্তা করতেন তাহলে মিনিমাম 5টা লুপ হতো এটা থেকে। আর মেশ হচ্ছে তিনটা। মেশ হচ্ছে এমন একটা লুপ যেটা হচ্ছে অন্য কোনো লুপের মধ্যে যাবে না, মানে
যার মধ্যে অন্য কোনো লুপ থাকবে না, এমন এক লুপ যার মধ্যে অন্য কোনো লুপ থাকবে না। তার মানে এখান থেকে আর কোনো লুপ থাকবে না, ঠিক আছে? তাহলে আমি যখন যে লুপটা চিন্তা করব ওই লুপ নিয়ে চিন্তা করবো, অন্য কোনো লুপের চিন্তা আমি করবো না যে ওই লুপে কি করতেছে। এক নাম্বার গেল। এক নাম হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মানে মেশ যে নাম্বার কয়টা মেশ আছে এই সার্কিট বা নেটওয়ার্কে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। 2 নম্বর হচ্ছে পোলারিটি দিতে হবে, যে এই যে রেজিস্টর গুলা আছে এই নেটওয়ার্ক যে রেজিস্টর গুলা বহন করতেছে সেই রেজিস্টর গুলার পোলারিটি দিতে হবে এই অ্যাকর্ডিং টু দ্য মেশ, মানে মেশের অনুসারে। তাহলে এই মেশটা যদি চিন্তা করে আপনি একটু খেয়াল করে দেখবেন, এই মেশের কারেন্টটা তো এদিকে যাচ্ছে, তো কারেন্ট পজিটিভ দিয়ে ঢুকে নেগেটিভ দিয়ে বেরোচ্ছে, পজিটিভ দিয়ে যাচ্ছে নেগেটিভ দিয়ে বেরোচ্ছে, মানে অ্যাসাইন দা মানে আপনি অ্যাসাইন দা কারেন্ট ডিরেকশন অফ দ্য নেটওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য মেশ। তার মানে আপনি মেশের যে কারেন্টের যে ডিরেকশন সেই অনুসারে আপনি রেজিস্টর যেগুলো আছে সেগুলোর কারেন্টের ডিরেকশন দিবেন। তার মানে হচ্ছে এই মেশটা, এক নাম্বার যে মেশটা সেটার কারেন্ট তো এদিকে যাচ্ছে, তাহলে কি পজিটিভ নেগেটিভ পজিটিভ এরকম দিবেন, গেল একটা। এই 2 নাম্বারটা চিন্তা করি, এর কারেন্ট তো এদিকে যাচ্ছে, তাহলে পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ, এও তো ওদিকেও যাচ্ছে, তাই এই পাশ থেকে দেই পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? তার মানে যখন আমি যে মেশ নিয়ে কাজ করব ওইটার শক্তি থাকবে সবচেয়ে বেশি। দেখেন এই একবারে কিন্তু পজিটিভ নেগেটিভ এখানে ছিল, আবার কি ওদিক দিয়ে যখন এইটার কথা চিন্তা করব এই মেশের কথা, তখন কারেন্ট উপর থেকে, তার মানে কারেন্ট তখন এদিক দিয়ে ফ্লো হবে। আর এইটার কথা যদি চিন্তা করি এরকম পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এটা এই হচ্ছে আমার কাজ, যে আপনাকে প্রথমে হচ্ছে মেশ নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে পোলারিটি গুলা দিতে হবে রেজিস্টরে, তাহলে সহজ হবে। কিন্তু যখন আপনি বুঝবেন তখন আপনি পোলারিটি গুলো নিজে নিজে চিন্তা করে দিতে পারবেন, ঠিক আছে? এরপরে যে কাজটা সেটা হচ্ছে প্রতিটা মেশে আমার হচ্ছে কেভিএল, মানে আমরা কারশফ যে করছিলাম জাস্ট কারশফই প্রয়োগ করবা, তখন করছিলাম কিসে লুপে, প্রতিটা লুপে হচ্ছে কারশফ প্রয়োগ করছিলাম, এখন হচ্ছে মেশে কেভিএল প্রয়োগ করব, ঠিক আছে? তাহলে হচ্ছে অ্যাপ্লাই কেভিএল টু মেশ 1, মেশ 1 এ কেভিএল প্রয়োগ করব, ঠিক আছে? আগের মতোই কেভিএল এ আমরা যেটা শিখছিলাম সাইন আপনি যেটা ধরবেন সেটাই ধরবেন, যদি সাইন শেষের গুলা ধরেন শেষের গুলা, যদি সাইন শুরুর গুলা ধরেন সবগুলো শুরুর সাইন ধরবেন। তো আমি যদি শেষেরটা ধরতে যাই এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা ধরবেন। যদি আপনি শুরুটা ধরতে চান ধরতে পারবেন, অথবা শেষেরটা ধরতে পারলে ধরতে পারবেন, ঠিক আছে? তাহলে আমি ধরলাম এটা মাইনাস ধরলাম, ঠিক আছে? তাহলে মাইনাস এইটা কত 10। এখন দেখেন এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা কি, এই যে মেশটা, এই মেশের মধ্যে দুইটা কারেন্টই তো আছে, সরি এই যে রেজিস্টরটা, এই রেজিস্টরটার মধ্যে তো দুইটা কারেন্টই আছে, তাই নয় কি? কারণ সেই রেজিস্টরের মধ্যে i3 কারেন্টও তো ওদিকে যাচ্ছে, i1 ওদিকে যাচ্ছে। কিন্তু যখন আমি এক নাম্বার মেশ নিয়ে কাজ করতেছি মনে করব এক নাম্বার মেশের কারেন্টটাই বড় কারেন্ট, তার মানে হচ্ছে এটা হবে 10, ওদিক থেকে আসতেছে কি i1 মাইনাস i3। এখানে ভুলটা করা যাবে না, এটা তো কম্বাইন্ড, এই যে রেজিস্টরটা এটার মধ্যে দুইটা কারেন্টই আছে, আমার i1 কারেন্টও আছে ও i3, এই মেশের জন্য তো একটা কারেন্ট ফ্লো হবে। তাহলে আমি এই 10 তো রেজিস্টার, মানে কেভিএল অ্যাপ্লাই করতে হলে রেজিস্ট্যান্স ইনটু ভোল্টেজ মানে কারেন্ট লাগবে, তো কারেন্ট হচ্ছে i1 আর ওখান দিয়ে আসতেছে i3, তাহলে এইটা i1 মাইনাস i3 কেন দিলাম, কারণ আমি যখন এক নাম্বার মেশ চিন্তা করব তখন মনে করবো এই i1 কারেন্টটাই বড়, তখন তো আমি i1 মাইনাস i3 দিব, ঠিক আছে? আপনি আরো দুই এক ধাপ আগে গেলে আপনি বুঝতে পারবেন। পরে এটাও যেহেতু আমি এটা মাইনাস দিয়েছি, এটাও শেষের সাইড মাইনাস, এটা কত 12, এখানেও দেখেন আপনি এখানে যাচ্ছে i1 ওদিক থেকে আসতেছে i2, তখন i1 মাইনাস i2। এরপর চলে গেলাম এখানে, তাহলে এখান থেকে তো এটা প্লাস প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে আপনি কি করবেন, একটু সিম্পলিফাই করবেন, 10i1 প্লাস 10i3 মাইনাস 12i1 প্লাস 12i2 প্লাস 24 ইজ ইকুয়াল টু 0।
এরকম যদি আপনি আরো যদি চিন্তা করেন তখন এখানে চিন্তা করবেন কয়টা আছে, -22i1 প্লাস এইটা লিখলাম, প্লাস হচ্ছে কত 12i2 প্লাস কি 10i3 ইজ ইকুয়াল টু কত -24। এটা জাস্ট হচ্ছে আপনার, এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এইটা হচ্ছে জাস্ট আপনি এখান থেকে যোগ বিয়োগ করলেন, ঠিক আছে। এরপরে আমরা যাই, পরে যদি আমি আরো এরপরে আমি আরেকটা মেশ নিব, এরপর মেশ আমি প্রতিটা মেশে আমি হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে মেশ 2 আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তা মেশ 2 তো যদি আমি এখান দিয়ে শুরু করি, তাহলে দেখেন এখানে আমি মেশ 2 এদিকে চিন্তা করব, লাস্টেরটা ধরলাম -4, এখানে কে কে আছে দেখেন তো, কারেন্ট আছে এদিক থেকে i2 যাচ্ছে, তাহলে i2, আর এদিক থেকে আসতেছে i1, তাহলে -i3, সরি i3, তাহলে এদিকে গেলাম। অঙ্কটা একটা মিসিং ছিল, সেটা হচ্ছে এখানে একটা i0 ছিল, আবার একটু দেখে নেন, এখানে একটা i0 ছিল, এখানে একটা i0 ছিল এই জায়গায়। এটা আপনার দেখার দরকার না, মেশ কারেন্ট অ্যাপ্লাই করতে তো আর একটু দেখার দরকার না, এটার জন্য এটা লাগবে, গেল এটা। তাহলে আমি এটা করলাম, তারপর চলে যাই এইটায়, এটা কত মাইনাস, এখানে কারেন্ট যাচ্ছে কে 4i0, i0 যেহেতু দিলাম, এটা একটা সোর্স, ব্যাস। এটা একটা ডিপেন্ডেন্ট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আমি যখন প্রথমে সার্কিটটা আঁকছিলাম তখন হচ্ছে এটা আমি হচ্ছে লিখতে ভুল করছিলাম, এটা রেজিস্টর দেখাইছিলাম। তো রেজিস্টরের মান তো আবার এরকম হতে পারে না, রেজিস্টরের মান তো ওহমে হবে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট একটা ভোল্টেজ সোর্স, এর মান হচ্ছে কত 4i0, ঠিক আছে। তাহলে ওইখানে যাই, তাহলে এখানে লাস্টের সাইনটা ধরলে কি হবে 4i0, তারপর আমি এখানে আসলাম, এখান থেকে এদিকে গেলাম, তো এখানে কি লাস্টের সাইনটা 12, এখানে কি আছে i2 মাইনাস i1 ইজ ইকুয়াল টু 0। দেখেন আগেও বলছিলাম যে আমি যে ভোল্টেজ সোর্সটা, আমি যে হচ্ছে মেশটা চিন্তা করব, ওই মেশের কারেন্টটাই হচ্ছে সবচেয়ে বড় হবে। তাহলে এই যেহেতু i2 নিয়ে কাজ করতেছি, তাহলে এখান থেকে i2 মাইনাস এদিকে আসতেছে i1, i2 মাইনাস i1, ঠিক আছে। তো আপনি যেটা নিয়ে কাজ করবেন ওইটাকেই আপনি বড় চিন্তা করবেন। আর এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে আমি আগের বার তো ঝামেলা না, এখানে আপনার রেজিস্টর দেখাই ওই মানটা দিয়েছিলাম, মূলত হচ্ছে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আর এখানে একটা কারেন্ট আছে i0। এটা আপনারা একটু যারা আঁকছিলেন আগে একটু কারেকশন করে নেন, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই, আর একটু সামনে যাই, তাহলে এটাকে আমরা হচ্ছে এখন ক্যালকুলেশন করব। 4i2 প্লাস 4i3 মাইনাস i0 এর মানটা কত। আচ্ছা দেখেন i0 তো এখানে, তাহলে i0 তো এটার মধ্যে কারেন্ট, তাই না। তাহলে এখান থেকে যদি এটা হয় কি i1, আর এদিকে আসতেছে কি, এদিকে যাচ্ছে কি i3, তাই না। এইদিকে আসতেছে i1 আর এইদিকে যাচ্ছে কি i3, তাহলে এইটা হচ্ছে i0। তাহলে i0 এর পরিবর্তে এখানে যদি আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করলে কিন্তু i0 এর মানটা আমরা ফাইন্ড আউট করতে পারি। তাহলে i0 এর মানটা আমরা কি লিখতে পারি, i0 এর মানটা আমরা এখানে একটু লিখে নেই। তাহলে হচ্ছে এখানে আসছে কি i1 না, তাহলে i0 সমান লেখা যায় i1 মাইনাস i3, i0 সমান লেখা যায় কি i1 মাইনাস i3।
এরপরে তাহলে এখানে আমরা লিখে দিই i1 মাইনাস i3 প্লাস 12 i2 মাইনাস, তাহলে এখানে আমি যদি যাই তাহলে হচ্ছে প্লাস 12 i2 মাইনাস 12 i1 ইজ ইকুয়াল টু 0। জাস্ট এগুলো হচ্ছে গাণিতিক ক্যালকুলেশন। মাইনাস 4i2 প্লাস 4i3 মাইনাস, এটা যদি করতে যাই 4i1 প্লাস 4i3 প্লাস 12i2 মাইনাস 12i1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আপনি কি করবেন, আরেকবার যদি গাণিতিক ক্যালকুলেশন করেন তাহলে হচ্ছে আপনি, এটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে। তাহলে এখানে আমি করলে, তাহলে আমি হচ্ছে আরেকবার করলে পাবো কত পাবো দেখি। i1 কয়টা আছে? একটা, এনে আছে কত 12, এনে আছে কত 12, এই দুইটাই তো, মাইনাস 16i1। তারপরে i2 কত আছে? 12i2, এখানে আছে 4, তাহলে হচ্ছে প্লাস 8i2। i3 কত আছে? 4 আর 4 8, প্লাস 8i3 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর 1 মিনিটে আমাদের হয়ে যাবে। এখন হচ্ছে দেখেন দুইটা তো হয়ে গেল, এরপর ওই বাকি কাজ তো ওই জায়গায়, সেটা হচ্ছে আপনি কি করবেন, মেশ 3 তে চলে যাবেন। মেশ 3 তে চলে যাবেন, আমি শুধু একটা দেখাই দিব। তো মেশ 3 তে চলে গেলে আপনি যদি এদিক থেকে আসতে চান আগের মতোই, আপনি এটা যদি চিন্তা করেন মাইনাস 24, ওইখানে কি আছে? ওইখানে শুধু তো i3 আছে। ঠিক আছে, যেখানে আর কেউ নাই, তাহলে এখানে আছে কি? শুধু i3 আছে, তো এখানে তো আর কোনো চিন্তা করার দরকার নাই। তারপর যদি আমি এইটাই যাই মাইনাস 4, তাহলে এখানে কি আছে? i3 আগে আসবে। এবার i3 মাইনাস কত? i2, এখানে দুইটা কারেন্ট আছে। ঠিক আছে, এলেন মুসলাম। তাহলে এরপরে আসলাম এইটার মধ্যে, এটার মধ্যে আসলে কি হবে দেখেন, একটু নিচে লিখলাম কারণ নাইলে আপনি দেখবেন না। এটার মধ্যে আসলে ঠিক আগের মতোই, এখানে আছে কি 10, মাইনাস 10, কারণ এটা যখন এদিকে আসবে প্লাস মাইনাস এদিকে হবে, মাইনাস 10 i3 মাইনাস i1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবারও আপনি গাণিতিক ক্যালকুলেশন করবেন, 24i3 মাইনাস 4i3 প্লাস 4i2 মাইনাস 10i3 প্লাস 10i1 ইজ ইকুয়াল টু 0। যদি সাজাই লিখতে যান, i1 আছে 10, শুধু 10, 10i1, আর তারপর i2 আছে কত? 4 প্লাস 4i2, 24, 34, 38 মাইনাস 38i3 ইজ ইকুয়াল টু 0। এটা 3 নম্বর সমীকরণ। এখন ওই আগের মতো এই 1 নাম্বার, এখানে এই 1 নাম্বার, এই আছে 2 নাম্বার, এই আছে 3 নাম্বার, এই 1 2 3 সলিউশন করলে তখন আপনি পেয়ে যাবেন i1 পাবেন, i2 পাবেন, i3 পাবেন। কারণ i1 i2 i3 যদি পান তখন হচ্ছে i0 টা আপনি বের করতেই পারবেন, কারণ i0 সমান কি? i1 মাইনাস i3। কারণ i0 সমান কি লিখছিলাম আমরা? i1 মাইনাস i3। এটা কোন জায়গায় লিখছিলাম? কারণ এটা হচ্ছে এখান থেকে i1, আর এর আমি একটা কেসিএল প্রয়োগ করছি, জাস্ট একটা কেসিএল প্রয়োগ করছি। এ হচ্ছে আপনার হচ্ছে মেশ অ্যানালাইসিস। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। যারা হচ্ছে মোটামুটি না বুঝছেন, আবার হচ্ছে ভিডিও, এই যে ক্লাসটা যেখান থেকে অঙ্কটা শুরু করছে, এরকম আস্তে আস্তে আবার যেহেতু ভিডিওগুলো সেভ আছে গ্রুপে, আপনারা হচ্ছে আস্তে আস্তে দেখতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে আরেকটু আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে থাকুন, এবং আপনারা যেরকম করে গ্রুপ স্টাডি শুরু করছেন সেরকম গ্রুপ স্টাডি করে থাকুন। আমরা হচ্ছে চেষ্টা করে যাচ্ছি, জাস্ট আপনাদের হচ্ছে বেসিক, যাদের একটু প্রবলেম আছে বা যাদের একটু বুঝতে সমস্যা হয়, আর যারা পারেন তাদেরকে একটু সাহস দিয়ে যাচ্ছি আমরা।
মানে আমরা আমাদের জায়গা থেকে এতটুকু চেষ্টা করতেছি আপনাদের জন্য। মূল পড়াশোনাটা আপনাদেরই করতে হবে, কারণ হচ্ছে আগেই বলছিলাম যে আমরা যে যে রুটিনটা আপনাকে দেওয়া হয়েছে এই রুটিন অনুসারে আপনি চাইলে আপনার একটা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারেন। যেমন আমরা হচ্ছে যেদিন যে ক্লাস থাকে সেটা পড়লেন, সেই টপিক্স এর যা আছে আপনি পুরো ঘাটাঘাটি করে বেসিক পুরো ক্লিয়ার করে ফেললেন, এবং যে বইগুলো আমাদের অলরেডি হচ্ছে নাজিম ভাই গ্রুপে দিয়ে দিছে, গুগল ড্রাইভ অলরেডি শেয়ার করছে, ওগুলো ওখান থেকে নামিয়ে আপনি বেটার প্র্যাকটিসের জন্য আপনারা হচ্ছে এগুলা কালেক্ট করে নিতে পারেন। আর আপনারা প্রায় হচ্ছে একটা মানে ই করে থাকেন যে শীট কবে দেওয়া হবে। আপাতত যে এই বেসিক শীট আমরা রেডি করতেছি, কারণ একটা শীট রেডি করতে তো একটু সময় লাগে। আপাতত হচ্ছে আমরা যে অঙ্কগুলা করি এগুলো দিয়ে আপনাদের যে বই আছে বাংলা ভার্সনের যে বই আপনারা যেগুলো সাধারণত পড়ে থাকেন, অপটিমাম পড়েন, রেজোনেন্স পড়েন, কারেন্ট জব সলিউশন পড়েন, অনেকে আবার ক্যাপাসিটর, অনেক অনেক বই আছে, যার যা আছে এগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করুন। বেটার প্র্যাকটিসের জন্য ইংলিশ যে যে বইগুলো আছে আপনার বয়েল স্টেট আছে, আলেকজান্ডার আলেকজান্ডার সাদেকুর আপনার গিয়া ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট আছে, বিএল চেজার বই আছে, এগুলো আপনি ঘাটাঘাটি করতে পারেন বেটার প্র্যাকটিসের জন্য। কিন্তু আপনি বেসিক ক্লিয়ার না হয়ে আপনি ওখানে গেলে কিছু বুঝবেন না, কারণ মানে প্রচুর স্কিপ করা। আর আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে আপনি কখনো ওই রাইটারের বইগুলো বুঝবেন না, কারণ ওখানে তো অনেক স্কিপ করা লাইন, তা আপনি হচ্ছে ওখানে যে কিছুই বুঝবেন না। তাহলে আপনাকে হচ্ছে বেসিকটা মোটামুটি ক্লিয়ার করে এগুলো শেষ করে তারপর আপনি বেটার প্র্যাকটিসের জন্য ওদিকে চলে যাবেন, মানে বেশি বেশি প্র্যাকটিসের জন্য। তাহলে আমরা শীট হচ্ছে যে মডেল টেস্ট আপনাদের যে পরীক্ষা হবে তার আগেই হচ্ছে ইনশাল্লাহ শীট দিবে, যে কর্তৃপক্ষ আছে তারা হয়তো বিষয়টা ভাববে। আর হচ্ছে এই যে রুটিন আছে এই অনুসারে আপনারা হচ্ছে পড়াশোনা করেন। আর আপনারা ননের ব্যাপারটা বলছিলেন যে ক্লাসে যাতে ননের ব্যাপারেও কিছু বলা হয়, আমরা ডিপার্টমেন্টটা ক্লিয়ার করতেছি। নন আপনারা যে রুটিন অনুসারে পড়তেছেন সেগুলো আপনারা পড়েন। তো সাজেশন হিসাবে সাধারণত যেটা মানে দিতে পারি আমি আমার জায়গা থেকে, সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বিসিএস এর যে প্রশ্ন ব্যাংক যেটা আছে আপনার এখন মানে 10 থেকে 40তম যেটা আছে না 41তম, সেইটা হচ্ছে আপনি পড়বেন ব্যাখ্যা সহ। তারপরে আছে আপনার আরো যদি যাইতে না ডাইজেস্ট আছে, ডাইজেস্ট দেখলেন, তারপরে হচ্ছে MP3 গুলো আপনি দেখলেন, এছাড়াও নন ক্যাডারের যে প্রশ্ন ব্যাংক গুলো আছে সেগুলো পড়লেন। মূল হচ্ছে আপনার এক্ষেত্রেও আপনার বেসিক, কারণ হচ্ছে অনেকে দেখবেন অনেকে প্রশ্ন করেন যে অমুকে কয় ঘন্টা পড়াশোনা করে, এক ভাই এরকম একটা ভালো জব পাইছে সে কয় ঘন্টা পড়াশোনা করতো। এটা ব্যাপার না, কারণ অনেকে হচ্ছে 3 ঘন্টা পড়াশোনা করে, বা অনেকে 2 ঘন্টা পড়াশোনা করেও, বা অনেকে ধরেন হচ্ছে পাশ করে বেরোয় খুব একটা পড়াশোনা ছাড়াও চাকরি পেয়ে গেছে, অনেকে 16 ঘন্টা 17 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এরকম পড়াশোনা করেও চাকরি হয় না, এমনও অনেক আছে। এটা ডিপেন্ড করে হচ্ছে কে কিভাবে নিতে পারলো, কার কয় ঘন্টা, একজনে একটা বিষয় 3 ঘন্টা পরে কতটুকু নিল আর একজনে হচ্ছে 6 ঘন্টা পরে কতটুকু নিল, কার নেওয়ার ক্ষমতা কতটুকু আর কার বেসিক কতটা ভালো। এক্ষেত্রে আপনি ননের ব্যাপারটা যাবেন, একটা একটা আপনাকে অ্যানালাইটিক্যাল দিল, অ্যানালাইটিক্যাল তো আপনি কমন পাবেন না কখনো, পরে হয়তো আপনি বেসিক ক্লিয়ার করতে পারবেন, বাট এগুলো বেসিকের উপর ডিপেন্ড করতে আপনি চেষ্টা করবেন বেসিকটা, যে আমার বেসিক কোথায় ঘাটতি আছে। যে আপনি বিসিএস পোস্ট ব্যাংক সলিউশন করলেন, আপনি নিজে না দেখে করতে থাকলেন, দেখলেন হচ্ছে কারক আপনি পারলেন না, এটা তার চিন্তা করবেন আমার কারকে ঘাটতি আছে, আপনি চলে যাবেন সেই হাই স্কুলের কারক, হাই স্কুলের বই খুঁজবেন, বাংলা ব্যাকরণ বই, ওখান থেকে আপনি কারকটা ক্লিয়ার করলেন। এরকম করে করে আপনার যে ঘাটতি কোথায় আছে সেইটাকে আপনাকে ফাইন্ড আউট করে বের করে এরপরে হচ্ছে ওই জায়গায় আপনাকে কাজ করতে হবে। আর হচ্ছে এই ক্লাসগুলো আপনি ধারাবাহিকভাবে করেন, যে সমস্যাগুলো আছে আবার বলি হচ্ছে অনলাইন ক্লাস, অনলাইন যেহেতু ক্লাস হচ্ছে হয়তো দ্রুত করানোর সাথে হয়তো 2-1টা ডাটা মিসিং বা কিছু হতে পারে, এগুলা মেইনলি হচ্ছে আপনারা যদি বুঝে থাকেন, এগুলা যারা বুঝছেন তারা হয়তো এগুলা বুঝতে পারবেন, কারেকশন করে নিতে পারবেন, আশা করি হয়তো হয় না, ভুল হতেও পারে। তো আপনারা এগুলো হচ্ছে কারেকশন করে নেবেন। আমি জাস্ট হচ্ছে আপনাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে যাচ্ছি, যে আপনারা হচ্ছে কিভাবে একটু সহজে করতে পারবেন, বেসিক একটু ভালো করতে পারবেন। তো আজকে হচ্ছে নির্ধারিত আমাদের যে সময় তার চেয়ে অনেক অনেক বেশি সময় আমরা নিয়ে ফেললাম, বিভিন্ন হয়তো যান্ত্রিক ত্রুটি অতিরিক্ত কিছু কথা বলার কারণে। তা আপনার হচ্ছে আগামী যে ক্লাস সেই ক্লাসের রুটিন অলরেডি হয়তো আপনাদের দিয়ে দিছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।